আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রাজবাড়ীতে মাজার ভেঙে লাশ পোড়ানোয় দেশ জুড়ে সমালোচনার ঝড়। পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। রাজনৈতিক কর্মসূচি মবের অংশ নয়। যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকে এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত, বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কাল শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। বৈষম্যহীন ক্যাম্পাস বিনির্মাণ করার প্রতিশ্রুতি আবিদের। যোগ্য প্রার্থীকে ভোট দেবার অনুরোধ ইয়ামিন মোল্লার। গণপরিষদ নির্বাচনের দাবি উপেক্ষা করে আগে সংসদ নির্বাচন দিলে সর্বাত্মক আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপির। বিএনপিকে ছাড় দেওয়ার পরামর্শ। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিভিন্ন স্থানে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন। মসজিদ মাদ্রাসায় চলছে দোয়া মাহফিল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে হামলা ও কবর থেকে লাশ তুলে পোড়ানোর ঘটনায় দেশজুড়ে বইছে সমালোচনার ঝড়। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি তুলেছেন অনেকে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত থাকলেও চাপা উত্তেজনা রয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে পুলিশের উপর হামলার ঘটনায় অজ্ঞাত ৩,৫০০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। রাজবাড়ীর প্রতিনিধি লিটন চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে আরও জানাচ্ছেন জাহিদুল আলম। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক ওরফে নুরাল পাগলার দরবারে হামলা, অগ্নিসংযোগ, মরদেহ উত্তোলন করে পুড়িয়ে দেওয়ার ঘটনার পর সকাল থেকে সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। তবে ধ্বংসস্তূপ দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিব ইসলাম জানান, শুক্রবারের ওই ঘটনার সময় পুলিশের উপর হামলা, গাড়ি ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ৩ থেকে ৩,৫০০ ব্যক্তিকে আসামি করে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে। এই ঘটনায় যারা ইচ্ছাকৃতভাবে একটা শান্তিপূর্ণ পরিবেশকে যারা বিঘ্নিত করতে চায়, সাধারণ মানুষের শান্তি শৃঙ্খলা নষ্ট করতে চায়, দেশের মানুষ, আইন শৃঙ্খলা বাহিনী অবশ্যই তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে। আমরা গতকালকেই একটা মামলা দায়ের করেছি। এই ঘটনার সাথে যারা জড়িত, হামলার সাথে যারা জড়িত, ভাঙচুরের সাথে যারা জড়িত, তাদেরকে আমরা শনাক্ত করে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা বদ্ধপরিকর। এর আগে শুক্রবার জুমার নামাজের পর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে নুরাল পাগলার দরবারে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। এ সময় নুরাল পাগলার ভক্তদের সঙ্গে সংঘর্ষে একজন নিহত এবং ২ পক্ষের শতাধিক মানুষ আহত হয়। বর্তমানে আসামিদের ধরতে সাঁড়াশি অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এদিকে মাজার ভাঙা ও মরদেহ পোড়ানোর ঘটনার পেছনে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে বলে মনে করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশ নিয়ে গভীর চক্রান্ত চলছে বলেও মন্তব্য করেন তিনি। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলে রিজভী বলেন, ধর্মের নামে বিভাজন তৈরির চেষ্টা চলছে। তৌহিদি জনতার নামে কারা নৈরাজ্য সৃষ্টি করছে তা খতিয়ে দেখতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান রিজভী। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি আরও বলেন, এসব ঘটনার মাধ্যমে দেশের ভাবমূর্তি নষ্টের চেষ্টা চলছে। বাংলাদেশের যে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় পাশাপাশি শান্তিপূর্ণভাবে বাস করে, এই দেশের পূজা মণ্ডপ পাহারা দেয় আলেম ওলামারা, সেই দেশে মাজার ভাঙা, মাজারে সেখানে লাশ পুড়িয়ে দেওয়ার মতো ঘটনা যেটা গোয়ালন্দে ঘটেছে, এটার আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ জানাচ্ছি। অবশ্যই এর পিছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে। বিএনপির আমলে যেমন চক্রান্ত করেছিলেন হাসিনা বাংলাদেশের ভাবমূর্তিকে কলঙ্কিত করার জন্য, এখন আবার সেই প্রচেষ্টা চলছে কিনা এটাই অন্তর্বর্তীকালীন সরকারকে প্রমাণ করতে হবে, দেখাতে হবে কারা এটার সাথে যুক্ত।
মাজারে হামলা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয় উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, স্বাভাবিক প্রক্রিয়ায় চলছে না দেশ, নির্বাচন বানচাল করতে এক শ্রেণীর লোকজন নানা ষড়যন্ত্র করছে বলে জানান তিনি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা আব্বাস এসব কথা বলেন। এ সময় ডাকসুর সাবেক ভিপি নূরের উন্নত চিকিৎসার ব্যাপারে বিদেশে পাঠানোর তাগিদ দেন তিনি। এর আগে বিএনপি নেতা মির্জা আব্বাস হাসপাতালে গিয়ে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের কাছ থেকে তিনি নূরের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান আবারও জাতীয় পার্টিকে অবিলম্বে নিষিদ্ধের দাবি জানিয়েছেন। গত রাতে জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়ার সাথে গণ অধিকার পরিষদের কেউ জড়িত নয় বলেও দাবি করেন তিনি। আগামী 24 ঘন্টার মধ্যে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেফতারের দাবিও জানান রাশেদ খান। এই হামলাগুলো সরকারকে এখন দেখা দরকার করতে হচ্ছে। যদি না হয় আমরা বুঝবো যে সরকার বোধহয় ধরে রাখতে পারছে না, তাদের কমান্ড ধরে রাখতে পারছে না। এগুলো আসলে বিচ্ছিন্ন কিছু না। নির্বাচনটা সামনে রেখে এই ধরনের আরো অনেক কিছু সামনে আমরা দেখতে পাবো, যাতে নির্বাচনটা না হয়। একটা শ্রেণীর লোক চাচ্ছে যাতে নির্বাচন না হয়। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের নতুন হাই কমিশনার ইমরান হায়দার। সকাল 10:30টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পাশাপাশি দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ বৈঠকে অংশ নেন। দলীয় সূত্র জানিয়েছে, আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ পাকিস্তান দ্বিপক্ষীয় সম্পর্ক ও চলমান বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন তারা। রাজনৈতিক কর্মসূচি মবের অংশ নয় বলে মন্তব্য করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বলেন, যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকে এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত। দুপুরে পিডিবিএফ এর নিয়োগ ওরিয়েন্টেশনে অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এসব কথা বলেন। দেশে নানা ধরনের অস্থিরতায় সৃষ্টির অভিযোগ তুলে তিনি বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে প্রথম হামলা হয়েছে। নির্বাচন প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, সংস্কার, বিচার ও গণতন্ত্রকে সামনে রেখে সরকার কাজ করছে। তবে নির্বাচন বানচালের ষড়যন্ত্রকারীরা আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করছে, তাদের সফল হতে দেওয়া হবে না। আমরা দেখেছি যে বিভিন্ন সময়েই বিভিন্ন বেঞ্চে এরকম আইনজীবীদের দ্বারা এই ধরনের চাপ প্রয়োগ করে বিভিন্ন ধরনের ঘটনা আমরা দেখেছি। এইগুলোর ক্ষেত্রে আমি মনে করি যে সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ আছেন তাদের কঠোর হওয়া প্রয়োজন এবং একই সাথে আইনজীবীদেরও আরও পেশাদারিত্ব এবং প্রফেশনালিজমটা ধরে রাখা প্রয়োজন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল। তর্ক বিতর্ক ও মত পার্থক্য থাকলেও জমে উঠেছে প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতা। কে জিতবে কে হারবে সেই হিসেব নিকেশ চলছে। তবে যেই জিতুক, সহমর্মিতার রাজনীতি করতে চায় ছাত্রদল। প্রচারণায় সাংবাদিকদের একথা জানিয়েছেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। ধর্ম বর্ণ নির্বিশেষে বৈষম্যহীন ক্যাম্পাস বিনির্মাণ করার প্রতিশ্রুতি দেন তিনি। এদিকে যারা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকবেন এমন যোগ্য প্রার্থীকে ভোট দেবার অনুরোধ জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ সমর্থিত প্যানেলের প্রার্থী ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। বিজয় ৭১ হলে প্রচারণার পর কিছুক্ষণের মধ্যে নির্বাচনী পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের ব্রিফ করবে ইসলামী ছাত্র শিবির সমর্থিত প্যানেল। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রত্যেকের তাদেরকেই বেছে নেওয়া উচিত যারা হচ্ছে যে কোনো প্রকার হচ্ছে যে সাম্প্রদায়িক ইস্যুতে কিংবা হচ্ছে যে কোনো বিভাজনে কিংবা হচ্ছে যে সকলের অধিকারের ব্যাপারে যারা সোচ্চার থাকবে তাদেরকেই তাদের বেছে নেওয়া উচিত। প্রত্যেকটা শিক্ষার্থীর অধিকার নিয়ে কাজ করতে চাই। কোনো ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ বা দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এখানে আমরা কাজ করতে চাই না। আর প্রকাশ্যেই এখানে উপঢৌকন দেওয়া হচ্ছে, বকশিস দেওয়া হচ্ছে, খাবার খাওয়ানো হচ্ছে, যেগুলো একদমই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন। দর্শক, এই মুহূর্তে ব্রিফিং করছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থীরা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে।
আমার লাইব্রেরি ফ্যাসিলিটিস বাড়াতে হবে। আমার যে লাইব্রেরিগুলো আছে, আজকে বিজনেস ফ্যাকাল্টি ই লাইব্রেরি এখন পর্যন্ত বন্ধ। আমাদের সায়েন্সের যে ল্যাবগুলো আছে সেই ল্যাবগুলো খুবই জীর্ণ অবস্থায় আছে। 30 বছর 35 বছর 40 বছর আগের মেশিনগুলো এখন ওখানে পড়ে আছে। তো এইভাবে তো একটা বিশ্ববিদ্যালয় পরিচালনা হইতে পারে না। একই সাথে আমাদের যে একাডেমিক মেইল আছে সেই একাডেমিক মেইলের শুধু ভর্তি ছাড়া আর কোনো কাজ নাই। তো আমরা আমাদের একাডেমিক মেইল ব্যবহার করে শিক্ষার্থীরা যেন ঘরে বসে তার ভর্তির কাজ, তার একাডেমিক সামগ্রিক কাজ এবং একাডেমিক যে রিসোর্স গুলো আছে সেই রিসোর্স গুলো যেন তারা ব্যবহার করতে পারে, সকল প্রিমিয়াম অ্যাপস গুলো যেন তারা ব্যবহার করতে পারে, সেই ব্যবস্থা আমরা করব। এবং একই সাথে আমাদের আবাসন সংকটের কথা আমরা বলছি, সেই আবাসন সংকট দীর্ঘমেয়াদী আবাসন সংকট যেন দূর হয়, সেটার জন্য হল নির্মাণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করা এবং প্রায়োরিটি বেসিসে আমাদের যারা ছাত্রী বোনরা আছে, নারীরা আছে, তাদের জন্য আবাসন সংকট নির্মূল করার জন্য আমরা হোস্টেল করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব এবং আবাসন ভাতার ব্যবস্থা করব এবং আমাদের খাদ্যের নিরাপত্তা, স্বাস্থ্যের নিরাপত্তা এবং উন্নত পরিবহন এবং অ্যাক্সেস টু ক্যারিয়ার, ফার্স্ট ইয়ার থেকে একজন শিক্ষার্থী যেন তার ক্যারিয়ার ডিজাইন করতে পারে, সেটার জন্য আমরা কাজ করব। তো আমরা বিশ্বাস রাখি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটি এবং যে ইস্তাহার, সেটার উপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আস্থা রাখবে এবং ইনশাআল্লাহ আমরা 9 তারিখ শিক্ষার্থীদের ব্যালট বিপ্লব দেখতে পাবো ইনশাআল্লাহ। এবং শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে আমরা শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণ করব এবং সে কারণে আমরা আমাদের স্লোগান দিয়েছি, স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী, আমরা থামবো না। যে এই স্বপ্ন নিয়ে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম, এখানে চমৎকার একটা একাডেমিক এনভায়রনমেন্ট থাকবে, এখানে গবেষণার পরিবেশ থাকবে, লাইব্রেরি ফ্যাসিলিটিস থাকবে, আমার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে, নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হবে এবং আমার পরিবহনের আধুনিকায়ন হবে। সেই ধরনের একটি স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা থামবো না, আমরা আমাদের লড়াই চালিয়ে যাব এবং সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ করার জন্য সঠিক এক্সিকিউটিভ প্ল্যান বিনির্মাণ করা এবং সঠিক পলিসি নির্ধারণ করার জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, ভোটের প্রভাব কি কোনো কিছু দেখতে পাচ্ছেন, যে কেউ কোনো প্রভাব খাটাচ্ছে বা এরকম কিছু, বা নতুন কোনো চ্যালেঞ্জ আপনাদের সামনে? আমাদের অনেকগুলো কনসার্ন আছে। এর মধ্যে প্রথমত কনসার্ন হলো নির্বাচন কমিশনের তাদের যে অপেশাদারিত্ব আচরণ। নির্বাচন কমিশন এখন পর্যন্ত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা অনেকগুলো অভিযোগ দিয়েছি। আপনারা জানেন, যেদিন থেকে আমরা প্রচারণা শুরু করেছিলাম, আমাদের নারী প্রার্থী সাবিকুন নাহার তামান্নার ছবি বিকৃত করা হয়েছিল এবং এই বিকৃতির সাথে যারা জড়িত ছিল সেই ছবিগুলো আপনারা মিডিয়ার মারফতে সারা দেশকে দেখিয়েছেন। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন আজকে 2 সপ্তাহ পার হচ্ছে, কিন্তু এখন পর্যন্ত তারা কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। আমরা বারবার বলেছি। তো এই ব্যবস্থা গ্রহণ না করার কারণে কিন্তু পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটেছে এবং আমরা বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি আমাদের বহিরাগত নিয়ে এসে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পেইন করতে কিছু প্রার্থীদের। তো আমরা যে বলছি, আমাদের সবার ইস্তেহারে কিন্তু আছে, আমাদের এই ক্যাম্পাসকে আমরা নিরাপদ করতে চাই। তো নিরাপদ ক্যাম্পাসে যদি আমরা বহিরাগত নিয়ে এসে প্রচারণা করি, তাহলে তো এটা একটা সাংঘর্ষিক অবস্থান। তো এরকম যারা করছেন এবং এদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ব্যবস্থা গ্রহণ করতে না পারে এবং নারীদের বিরুদ্ধে যারা সাইবার বুলিং করছে, যারা হ্যারাসমেন্ট করছে, যারা স্ট্রেট শেমিং করছে, তাদের বিরুদ্ধে যদি বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন যদি ব্যবস্থা গ্রহণ না করে, তাহলে একটি সুস্থ, ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন তারা কতটুকু আয়োজন করতে পারবে সেটা নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে অভিযোগগুলো এসেছে, সেই অভিযোগগুলো বিশেষ করে নারীদের বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, আমাদের প্রার্থীদের বিরুদ্ধে ক্রমাগত যে সাইবার বুলিং হচ্ছে, হ্যারাসমেন্ট হচ্ছে, সেটার বিরুদ্ধে যেন তারা যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। আর একই সাথে আমরা বলেছি আমাদের মাত্র 8টা সেন্টার, আপনারা জানেন বিশ্ববিদ্যালয় এবছর আমাদের ভোটার প্রায় 40,000-এর কাছাকাছি। তো এই 8টি সেন্টারে যদি আমরা আশা করছি এখানে এবার সর্বোচ্চ সংখ্যক আমাদের ভোটাররা ভোট দিতে আসবে ইনশাআল্লাহ, সর্বোচ্চ সংখ্যক ভোট কাস্ট হবে। কিন্তু যেই জায়গা কনজাস্টেড এরিয়ায়, যদি আমি বলি হচ্ছে আমাদের যেটা সেন্ট্রাল ফিল্ডে, এখানে 3টা হলকে দেওয়া হয়েছে, জগন্নাথ হল, এরপর হলো জহু হল, SM হল, জিমনেশিয়ামের যে ছোট ইনডোর রুমটা আছে ওইখানে। তো ওই জায়গায় প্রায় 6,000 ভোট। কিভাবে তারা কাজ করবে? খুবই কনজাস্টেড এরিয়া। কার্জন এরিয়ায় দেওয়া হয়েছে 3টা হল, শহীদুল্লাহ হল, FH হল, 21 হল এবং একই সাথে আবার সুফিয়া কামাল হলকে পাশে দেওয়া হয়েছে। প্রায় 10,000-এর মতো ভোটার। তো ওই কার্জনের মতো একটা জায়গায়, ছোট জায়গায় যদি 10,000 ভোটার একত্রিত হয় এবং প্রত্যেক ভোটারকে আবার 41টা করে ভোট দিতে হবে, তো এই অবস্থায় ভোটাররা কতটুকু স্বস্তির সাথে তারা ভোট দিতে পারবে সে নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। সেখানে আমরা প্রশাসনকে বলেছি তারা যেন আরো বেশি সেন্টার বাড়ায় এবং একই সাথে ভিতরে যে ভোটগুলো আছে, ভোটগুলো যেন আরো বাড়ায়, সেটার জন্য আমরা অনুরোধ করেছি। এবং একই সাথে আমাদের 2টা হল ক্যাম্পাসের বাইরে আছে, আমাদের বোনদের কুয়েত মৈত্রী হল এবং বঙ্গমাতা হল। সেই বঙ্গমাতা, এই 2টা হল আমাদের যারা ভোটার আছে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে এসে ভোট দিতে হবে। তো এত দূরে এসে ভোট দেওয়া তাদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। তো আমরা বলেছিলাম সমাজ কল্যাণ ইনস্টিটিউট আছে, সেই সমাজ কল্যাণ ইনস্টিটিউটে যেন তাদের জন্য ভোটের ব্যবস্থা করা হয়।
তো এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন সে আগের অবস্থায় আছে। তো এই সব মিলিয়ে আমরা একটু উদ্বিগ্ন, ভোটাররা তারা যদি ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট না পায়, এক্ষেত্রে তাদের জন্য ভোট দেওয়া অনেক কঠিন হয়ে যেতে পারে। সে কারণে বিশ্ববিদ্যালয় প্রশাসন, নির্বাচন কমিশন আমরা আশা করব ভোটারদের জন্য একটি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট এনশিওর করবে। একই সাথে আমরা যারা প্রার্থীরা আছি আমরা সবাই যেন আমাদের জায়গা থেকে দায়িত্বশীল আচরণ করি। ভোটাররা আশা করছি যারা দায়িত্বশীল আচরণ করছে তাদেরকে তারা তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। থ্যাংক ইউ। গণপরিষদ নির্বাচনের দাবিকে উপেক্ষা করে আগে সংসদ নির্বাচন দেওয়ার চেষ্টা করলে অল আউট মুভমেন্ট বা সর্বাত্মক আন্দোলনে নামবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এটিএন বাংলাকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে একথা জানান। তিনি বলেন, বিএনপির উচিত বড় মনের পরিচয় দিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কার্যকর ও নিজেদের দলীয় কোন্দল দূর করার স্বার্থে গণপরিষদ নির্বাচনের দাবির সঙ্গে ঐকমত্য পোষণ করা। মিজান শাহজাহানের রিপোর্ট। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল এনসিপি। নতুন বাংলাদেশের অঙ্গীকার নিয়ে গড়ে ওঠা দলটি কি পারবে তাদের স্বপ্ন পূরণ করতে? এটিএন বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, গণপরিষদ নির্বাচন ও সেখানে নতুন সংবিধান পাশ হলেই পূর্ণতা পাবে শহীদের রক্ত। গত 15 বছর ধরে তাদের নেতারা, কর্মীরা গুম হয়েছে, খুন হয়েছে এবং জুলুমের শিকার হয়েছে, পরিবারগুলো হেনস্থার শিকার হয়েছে, এখনো সেই বর্বরতা চলছে। সেটার বিরুদ্ধে কিন্তু আসলে বিএনপিও দাঁড়াতে পারছে না। তার মানে বাংলাদেশের গণঅভ্যুত্থানে পুরোপুরি আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো আসলে অ্যাজ এ প্রজেক্ট এই দলগুলো ফেল করেছে। বিএনপির দিকে তাকিয়ে দেখবেন, জামাতের দিকে তাকিয়ে দেখবেন, তাদের কাছে অর্থ, অস্ত্র এবং ডমিনেটিং যে বিভিন্ন জেলায় জেলায় তাদের যে অ্যাসেট, প্রতিষ্ঠান, এগুলোর উপরে ভিত্তি করে এবং ডিপ স্টেটের উপর ভিত্তি করে তারা রাজনীতি করেন। এনসিপি সেটা করে না। সো আমরা মনে করি যে রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করার জন্য সব দলের এগিয়ে আসা প্রয়োজন। এটা শুধু একটি দলের ব্যাপার না, এবং সবচেয়ে বড় আশঙ্কা এবং সবচেয়ে বড় হতাশার বিষয় এটাই হবে এনসিপিকেও এমন দিকে ঠেলে দেওয়া হয় যেখানে আসলে তাকে অস্ত্র এবং অর্থের উপরে নির্ভর করতে হয়। সেটা খুবই দুঃখজনক। আপনারা কি সেদিকে ঠেলে দিলে কি সেদিকে যাবেন? না, প্রশ্নই আসে না। নুরুল হক নুরের উপর হামলা ও সরকারের অবস্থান নিয়েও কথা বলেন তিনি। নূরের উপরে হামলা করা মানে এটা একটা বার্তা দেওয়া যে কোন তরুণের গায়ে হাত দিতে আমরা দ্বিধা করব না। আইন উপদেষ্টা যখন বলে যে আমরা প্রতিবাদ জানাই, এগুলো থেকে পরিষ্কার বোঝা যায় যে এটার সাথে এই পুরো অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই যুক্ত থাকতে পারে। বাংলাদেশে যেই জায়গাটা মৌলিক সংস্কারের সাথে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে সংসদীয় নির্বাচন। এই সংসদীয় নির্বাচনকে কেন্দ্র করে অন্তর্বর্তীকালীন সরকার তার সমস্ত রোডম্যাপ, সমস্ত অ্যাকশন সাজিয়েছে। এটা আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের সাথে তারা অলরেডি প্রতারণা করে ফেলেছেন। 90-এ স্বৈরাচার পতনের পর মৌলিক সংস্কার করতে না পারার দায় বিএনপি ও জামাতের, এমন মন্তব্য করে সামান্তা শারমিন বলেন, এবার বাধা এলে হবে সর্বাত্মক আন্দোলন। 90-এর গণঅভ্যুত্থানকে বিফল করার পেছনে সবচেয়ে বড় দায়ী বিএনপি এবং জামাত। আওয়ামী লীগ কিন্তু তার দায় বহন করে তার ফ্যাসিজম কায়েম করেছে এবং দায় বহন করে সে চলেও গেছে। গণপরিষদ নির্বাচনের কথা বলেছি বাংলাদেশের পরিবর্তন করার জন্য। আমরা কোনোভাবে এখান থেকে সরে আসতে পারবো না। আপনি ডিসেম্বরে নির্বাচন দেন, আপনি ফেব্রুয়ারিতে ইলেকশন দেন, যদি গণপরিষদ নির্বাচন না হয় তাহলে আমাদেরকে অল আউট মুভমেন্টে যেতে হবে। উচ্চকক্ষে পিআর আর নিম্নকক্ষে সনাতন পদ্ধতিতে নির্বাচন চায় এনসিপি, তবে আগে হতে হবে গণপরিষদ নির্বাচন। পিআর এর কথা বলেছি, কিন্তু নিম্নকক্ষে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে কেউ মারা যায়নি, তবে গত একদিনে সারা দেশে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 158 জন। স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। ডেঙ্গু ও চিকুনগুনিয়া সহ মশাবাহিত বিভিন্ন ভয়াবহ রোগের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। নিজেকে এবং পরিবারের সবাইকে মশা থেকে সম্পূর্ণ সুরক্ষিত রাখতে ঘরে ব্যবহার করুন এক্সপেল ন্যাচারাল অ্যারোসল, আর ঘরের বাইরে সাথে রাখুন এক্সপেল ন্যাচারাল মসকিউটো রিপেলেন্ট স্প্রে, যা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। ধর্মীয় ভাবগাম্ভীর্যে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস 570 খ্রিস্টাব্দের 12ই রবিউল আওয়াল আইয়ামে জাহিলিয়াতের যুগের অবসান ঘটিয়ে দুনিয়াতে আগমন হয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবীর।
তার আগমনে আলোকিত হয়ে ওঠে সমস্ত সৃষ্টিকুল। ধর্মীয় শোভাযাত্রা, জশ্নে জুলুস, দোয়া মাহফিল সহ নানা ইবাদত বন্দেগীর মধ্য দিয়ে দিনটি পালন করছেন মুসলমানরা। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। যতদূর চোখ যায় নবী প্রেমিক ধর্মপ্রাণ মুসলমানদের এই আনন্দ উচ্ছ্বাসে সয়লাব গোটা এলাকা। সবুজ নিশান হাতে আশেকে রসুলদের নারায়ে রিসালাত স্লোগানে প্রকম্পিত ঢাকার জমিন। শহরের আনাচে কানাচে শুধু নবীজির শুভাগমনের আনন্দের বার্তা। আমাদের ইমানের সর্বপ্রথম ভিত্তি হচ্ছে আমরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমে বিশ্বাসী, ওনার ইশকে ফানা হয়ে আমরা জশ্নে জুলুস করি। পবিত্র ঈদে মিলাদুন নবী উপলক্ষে রাজধানীর তোপখানা রোড থেকে জশ্নে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রা বের করে রেজভিয়া দরবার শরীফের অনুসারীরা। ধানমন্ডিতে মাইজ ভান্ডার গাউসিয়া হক কমিটি ঢাকার ব্যবস্থাপনায় আনন্দ র্যালি বের করা হয়। মিরপুর শাহ আলী বুগদাদি রহমতুল্লাহ আলাইহি এর মাজার প্রাঙ্গণ থেকে জশ্নে জুলুস ও মোটর শোভাযাত্রা করে আঞ্জুমানে আসাদিয়া নুরিয়া শেহাবিয়া। এতে নেতৃত্ব দেন আহলা দরবার শরীফের গদ্দি নশীন সৈয়দ আবরার ইবনে শেহাব। জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা কুল উম্মতে মুহাম্মাদির জন্য আবশ্যক। এটি দ্বারা সরকারে দো আলমের শুভ আগমনের আনন্দ ও মর্যাদা পথ স্থাপিত হয়। এদিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আনন্দ শোভাযাত্রা করে আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজ ভান্ডারিয়া। এতে নেতৃত্ব দেন মাইজ ভান্ডার দরবার শরীফের গদ্দি নশীন সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজ ভান্ডারি। ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছেন। এই জন্য এটা শুকরিয়া আদায়ের। আমরা তো অনেক কিছু নিয়ে শুকরিয়া আদায় করি, আমাদের পরিবার পরিজনের, দেশ জাতি সমাজ নিয়ে, কিন্তু আমরা যারা উম্মত মুহাম্মাদি, এটা উম্মত মুহাম্মাদের জন্য শুকরিয়া আদায়ের দিন। আল্লাহ যেন এই পবিত্র মাস এবং দিনের উসিলায় ওনার হাবিবের উসিলায় পৃথিবীর সমস্ত নির্যাতিত নিপীড়িত মানুষের যেন আল্লাহ যেন মুক্তি দিয়ে দেন। Prophet Muhammad sallallahu alayhi wa sallam was sent as rahmah, as a blessing, as a mercy. So let us follow his example, not only in our prayers and in our Hajj and in our Ramadan, in our keeping fasts, rather follow him in his conduct, showing mercy, showing love. এতে অংশ নেন দেশ বরেণ্য আলেম ও নানা শ্রেণী পেশার মানুষ। মানতে চাই না, বুঝতে হবে সম্প্রীতির মাধ্যমে এই দেশটাকে সুন্দর করে সাজাই। শান্তি যদি এই দেশে আনতে হয় তাহলে এভাবে পারস্পরিক কাঁধে কাঁধ মিলিয়ে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধভাবে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে উজ্জীবিত হয়ে যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা এই সমাজে প্রতিফলন ঘটাতে পারি, তবে আমাদের দেশে শান্তি আসবে। জশ্নে জুলুস শেষে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয় বিশ্ব শান্তি সমাবেশ। এতে যোগ দেন হাজারো ধর্মপ্রাণ মানুষ। শান্তি প্রতিষ্ঠায় রাসূলের আদর্শ আঁকড়ে ধরার বিকল্প নেই বলে জানান ইসলামী চিন্তাবিদরা। এ সময় দেশ ও সমগ্র মুসলিম জাতির শান্তি কামনা করে দোয়া করা হয়। অন্ধকার ঘুচিয়ে শান্তির বার্তা নিয়ে এই দিনেই দুনিয়াতে শুভাগমন করেছিলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই তো তার উম্মতের মধ্যে আজ বাদ ভাঙা উচ্ছ্বাস। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারা গাইছেন নবী প্রেমের গান, বলছেন সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। চট্টগ্রামে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জশ্নে জুলুস। সকাল 8টায় আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের জুলুসের আয়োজন করে। জুলুসটি নগরীর মুরাদপুর আলমগীর খানকা শরীফ থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবারও খানকা শরীফে গিয়ে শেষ হয়। ধর্মপ্রাণ মুসল্লিরা হাতে সবুজ পতাকা, প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শোভাযাত্রায় সামিল হন। সর্বত্র ভেসে আসে দুরুদ ও সালাম, যা নগর জুড়ে সৃষ্টি করে আধ্যাত্মিক আবহ। তবে এবার নগরীতে ফ্লাইওভার নির্মাণ কাজের কারণে জুলুস সংক্ষিপ্ত করা হয়। এবার জুলুসের নেতৃত্ব দেন হজরতুল আল্লামা পীর সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। জুলুস শেষে দুপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের এই জশ্নে জুলুসে শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং মুসলিম উম্মার ঐক্য ও ভ্রাতৃত্বের প্রতীক। এদিকে জশ্নে জুলুসে পদদলিত হয়ে মারা গেছেন দুজন। ঢাকার জলাধার পুনরুদ্ধারে আইনি কাঠামো, রাজনৈতিক সদিচ্ছা এবং প্রশাসনিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন,
বিভিন্ন সময় রাজনৈতিক সহায়তা ও প্রশাসনিক সমর্থনে জলাধার ও নদী দখল হয়েছে। রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকার পরিবেশকে সংরক্ষণকে গুরুত্ব দিয়ে উন্নয়নে কাজ করছে, তবে এজন্য অনেক নিয়ম নীতি পরিবর্তন করতে হচ্ছে। কিন্তু স্বার্থান্বেষী রাজনৈতিক ও প্রশাসনিক মহল নিজেদের স্বার্থে পরিবেশ ধ্বংস করছে বলে অভিযোগ করেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। অনুষ্ঠানে নগর সেবা সাংবাদিকতার জন্য 5 জনকে বেস্ট রিপোর্টার অ্যাওয়ার্ড দেওয়া হয়। রাজনৈতিক সমর্থন যদি না থাকে তাহলে তো প্রশাসন আপনাকে সাহায্য করবে না। প্রশাসন যদি আপনাকে সাহায্য না করে, এগুলো কোন একক ব্যক্তি বা একক উপদেষ্টার পক্ষে বসে বসে নদী দখলকারী স্থাপনা ভাঙা সম্ভব না। এটা প্রশাসন থাকবে, পাথর উত্তোলন অবৈধভাবে রোধ করা প্রশাসন করবে। সেখানে প্রশাসনের ওই রাজনৈতিক সমর্থনটুকু লাগে, যেটা আমরা বারবার নদীর ক্ষেত্রে, জলাশয়ের ক্ষেত্রে দেখেছি, সেটা একেবারেই অনুপস্থিত। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। জুলাই বিপ্লব বিপ্লবের সমস্ত আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, তবে বিচার দৃশ্যমান করে তোলা হচ্ছে এবং সংস্কার এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। সকালে নাটোরের উত্তর পটুয়াপাড়া এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গণ অভ্যুত্থানের অঙ্গীকার বাস্তবায়নে সরকার চেষ্টা করছে বলেও জানান তিনি। এ সময় জুলাই শহীদ পরিবারের সদস্যদের মঞ্চে রেখে উপদেষ্টা নিচে বসে তাদের সম্মান জানান। এর আগে উপদেষ্টা জুলাই শহীদদের কবর জিয়ারত করেন। এখন থাকছে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বজ্রপাত ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে জামালপুরের মেলান্দহে তাল গাছের চারা ও বীজ রোপণ করা হয়েছে। ইয়ুথ ফর বাংলাদেশ নামে একটি সংগঠন এই কর্মসূচি বাস্তবায়ন করেছে। এই কর্মসূচির আওতায় উপজেলার নলকুড়ি থেকে নয়াপাড়া পর্যন্ত 2 কিলোমিটার সড়কের দুই পাশে 3000 তাল গাছের চারা ও তাল বীজ রোপণ করেন সংগঠনের সদস্যরা। মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা SM আলমগীর, ইয়ুথ ফর বাংলাদেশের প্রতিনিধি ইমরান হোসাইন সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। গাজায় জিম্মিদের মুক্তির বিষয়ে হামাসের সঙ্গে গভীর আলোচনা চলছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, হামাসকে স্পষ্ট বার্তা দিয়েছেন জিম্মিদের মুক্তি দিতে হবে, নইলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। ট্রাম্প বলেন, বর্তমানে হামাসের হাতে খুব বেশি জীবিত জিম্মি নেই, আর এই অবস্থায় কাউকে ফেরত আনা আরও কঠিন হয়ে পড়েছে। এর আগে গত সপ্তাহে হামাসকে দ্রুত সব বন্দী ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। তার আশা, এতে গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটতে পারে। ট্রাম্পের এই আহ্বানের পর হামাস জানায়, যুদ্ধ শেষ করতে একটি সামগ্রিক চুক্তির ব্যাপারে প্রস্তুত রয়েছে তারা। এবারে থাকছে খেলার খবর। 5 ম্যাচ যুব ওয়ানডে সিরিজের প্রথমটিতে ইংল্যান্ড অনূর্ধ্ব 19 দলকে 87 রানে হারিয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করতে নেমে রিজান হোসেনের সেঞ্চুরিতে বাংলাদেশ 292 রান তোলে। এরপর সামিউন বাশিরের বোলিং নৈপুণ্যে ইংল্যান্ডকে 205 রানে অল আউট করে আজিজুল হাকিমের দল। লাভবোরোর হাসেল গ্রেভ গ্রাউন্ডে বাংলাদেশের হয়ে রিজান খেলেন 101 বলে 100 রানের ইনিংস। এছাড়া কালাম সিদ্দিকের ব্যাটে আসে 68 রান। রান তাড়া করতে নেমে ইংলিশ ওপেনার আইসাক মোহাম্মদ 53 বলে 75 রান করে দলকে লড়াইয়ে রাখেন। তবে দলের রান 142 থাকতে রিজানের বলে আইসাক আউট হতেই খেই হারায় স্বাগতিকরা। শেষ পর্যন্ত 32 ওভার 2 বলে 205 রানে অল আউট হয়ে যায় দলটি। সামিউন 4.2 ওভার হাত ঘুরিয়ে মাত্র 9 রান নেন 4 উইকেট। ফিফা প্রীতি ফুটবল ম্যাচে বিকেলে নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ। যশোর স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 5:30টায়। এই ম্যাচ অক্টোবরে হংকংয়ের বিপক্ষে 2 এশিয়ান কাপের বাছাই পর্বের প্রস্তুতির অংশ। শুক্রবার ম্যাচ পর্ব সংবাদ সম্মেলনে কোচ হাভিয়ার ক্যাব্রেরা এবং জামাল ভুঁইয়ারা বলেন, 2 ম্যাচেই জিততে চান তারা। তবে হামজা চৌধুরী আর সমিত সোমদের অনুপস্থিতিতে লাল সবুজ দলের শক্তি কিছুটা কমেছে।
সিঙ্গাপুরের বিপক্ষে সর্বশেষ এশিয়ান কাপে ম্যাচ খেলা দরকার দলের। শাকিল আহমদ তপু, শেখ মোরসালিন, আল আমিনরা অনূর্ধ্ব 23 দলের সাথে আছেন ভিয়েতনামে। ফলে জাতীয় দলের রিজার্ভ বেঞ্চ এবং আগে বাদ পড়াদের নিয়েই এবারের দল। ফিফা র্যাঙ্কিংয়ে নেপাল আছে 176 আর বাংলাদেশের অবস্থান 184-তে। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাজবাড়ীতে মাজার ভেঙে লাশ পোড়ানোয় দেশ জুড়ে সমালোচনার ঝড়। পুলিশের উপর হামলার ঘটনায় মামলা, আন্তর্জাতিক ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির। রাজনৈতিক কর্মসূচি মবের অংশ নয় যারা ডিসেম্বরে নির্বাচন চেয়েছিল তাদের অনেকে এখন ভোট পেছানোর ষড়যন্ত্রে লিপ্ত বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ। কাল শেষ হচ্ছে ডাকসু নির্বাচনের প্রচারণা। বৈষম্যহীন ক্যাম্পাস বিনির্মাণ করার প্রতিশ্রুতি আবিদের। যোগ্য প্রার্থীকে ভোট দেবার অনুরোধ ইয়ামিন মোল্লার। গণপরিষদ নির্বাচনের দাবি উপেক্ষা করে আগে সংসদ নির্বাচন দিলে সর্বাত্মক আন্দোলনে নামার হুঁশিয়ারি এনসিপির। বিএনপিকে ছাড় দেওয়ার পরামর্শ। এবং ধর্মীয় ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। বিভিন্ন স্থানে ধর্মীয় শোভাযাত্রার আয়োজন। চট্টগ্রামে জশ্নে জুলুসে পদদলিত হয়ে 2 জনের মৃত্যু। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ।